অভিজিৎ বাবু, আপনার কাছে আমার পরের প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে, আপনি যে অভিযোগটা রাষ্ট্রপতির কাছে করেছেন, রাষ্ট্রপতি ডিরেক্ট বা রাষ্ট্রপতির রাষ্ট্রপতি ভবন থেকে ডিরেক্ট কোনো অ্যাকশনের তো কোনো রকম পদক্ষেপ হয়নি। যে বিষয়টা শওকত মোল্লা প্রশ্ন তুললেন যে আপনার কাছে যদি এরকমই সব তথ্য থাকে, যে তথ্যগুলো আপনি দেখাচ্ছেন, তাহলে আপনি আইনের দ্বারস্থ হচ্ছেন না কেন? আপনি আদালতে যাচ্ছেন না কেন? কোর্টে যাচ্ছেন না কেন? দেখেন, একটা অশিক্ষিত লোকের কাছ থেকে আমার আইন শিখতে হবে না, ওই ব্যাপারে আমি যথেষ্ট ট্রেন্ড, ওর বসেরা জানে। এটা দেখুন, আমি কমপ্লেন লেটার দেখছেন, আর্জেন্ট কমপ্লেন্ট অ্যান্ড রিকোয়েস্ট ফর অ্যাকশন এগেনস্ট এমএলএ শওকত মোল্লা, ক্যানিং, পূর্ব ওয়েস্ট বেঙ্গল, ফর ফর্জড, একদম পরিষ্কার দেখুন, ফর ফর্জড এডুকেশনাল কোয়ালিফিকেশন, ফলস ইলেকশন এভিডেভিট, আপনি শব্দগুলো পড়বেন, অ্যান্ড ভায়োলেশন আন্ডার বিএনএস, মানে ভারতীয় ন্যায় সংহিতা 2023 অ্যান্ড ইলেকশন ল। হ্যাঁ, এটা কোথা থেকে চিঠি এসছে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থেকে, দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থেকে আন্ডার সেক্রেটারি গৌতম কুমার, দেখে প্রেসিডেন্ট আন্ডার গৌতম কুমার কাকে চিঠি দিচ্ছেন, উপরে তুলুন, দেখুন চিঠিটা এসছে কার কাছে? চিফ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল, মুখ্য সচিবের কাছে বলেছে। কি বলছে? অ্যাটাস্ট ইজ ফাইন্ড ফর অ্যাপ্রোপ্রিয়েট অ্যাটেনশন an email petition addressed to the President of India, which is self-explanatory. Action taken on the petition may please be communicated to the petitioner directly. আপনি কি অ্যাকশন নেবেন অবশ্যই পিটিশনারকে ডাইরেক্ট সেটা জানাবেন। গৌতম কুমার, আন্ডার সেক্রেটারি। এবং এই হচ্ছে মূল চিঠি, মূল কমপ্লেন লেটার। এই কমপ্লেনটে পরিষ্কার করে কাকে কাকে রয়েছে, এটা এখানে প্রেসিডেন্টকে আছে, এখানটায় আপনার ইলেকশন কমিশনকে আছে, এখানটায় আপনার এতে সিও কে আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে, সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল আছে, আপনার ইউজিসি চেয়ারম্যানকে করা আছে, প্রত্যেকে করা আছে। দেখুন, লোকাযুক্তকে করা আছে, হোম সেক্রেটারিকে করা রয়েছে, মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স। কারণ এই জালি সার্টিফিকেটটা কোথেকে কিনছে ওরা? এই যে জালি সার্টিফিকেট যে কিনছে, যে র্যাকেট, এই র্যাকেটটা তো এক্সপোজ করা দরকার। কি আমি ভুল বলছি? সেই জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্ট এই জালি চক্রটাকে, এবং নেতা কিভাবে জালি সার্টিফিকেট কিনে এনে সে ভোটে দাঁড়ায়, এটাকে এক্সপোজ করতে হবে। এই জন্য সিবিআই ইনভেস্টিগেশনের জন্যই আমি এটা প্রেয়ার করেছি। এবং আপনার শুধু তা নয়, এখানে স্পিকারকে দেওয়া আছে, আপনার অ্যাসেম্বলি স্পিকার বিমান ব্যানার্জিকে। আপনি বলবেন কেন ওনাকে দিয়েছেন, উনি তো ওনার দলের লোক। স্পিকার কখনো ওনার দলের লোক হতে পারে না, একদমই, মানে এটা প্রটোকল। যখনই কোনো বিধায়কের বিরুদ্ধে কোনো, আমি কিন্তু আপনি বলবেন না যে আমি বিজেপি করে বলে, শওকত মোল্লা তৃণমূল করে বলে আমি ওর এগেইনস্টে করেছি, ব্যক্তিগত ভুলেও নয়। আমার প্রশ্ন হচ্ছে যে এই অসুস্থ রাজনীতিটা বন্ধ করা দরকার। একজন ব্যক্তি, সে লেখাপড়াই জানলো না ভালো করে, সে একটা চিঠিও লিখতে পারবে না, সে একটা জাল সার্টিফিকেট কিনে এনে সে বলছে আমি গ্র্যাজুয়েট। এটা তো অন্য দলও করতে পারে যদি আপনি ইমিডিয়েট এটাকে না স্টপ করেন। সেই জন্য আমি করেছি, এবং আমি বিমান ব্যানার্জির কাছে আমি প্রেয়ার করেছি যে আপনি এথিক্স কমিটি করে আপনি বিষয়টা দেখুন। কিন্তু আজকে আমি চিঠিটা করেছি জুন 25-এ, আজকে এখন পর্যন্ত উনি, আজকে 15 দিন হয়ে গেল, উনি কিছু করেননি। এথিক্স কমিটি গঠন করা উচিত ছিল তো না। আমি পরের আলোচনায় আসবো অবশ্যই, তবে তার আগে আরো একবার শওকত মোল্লার কি বক্তব্য, কারণ আলোচনা যখন চলছে দুতরফেই বক্তব্য, পাল্টা বক্তব্য দেখানোটা আমার মনে হয় বাঞ্ছনীয়। আমরা সেই কাজটাই করছি। শওকত মোল্লা কি বলেছেন আরো একবার আমাদের দর্শকদের দেখিয়ে দিই। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি, তিনি আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, কি বলবেন? নিজে 10 বার হেরেছে, আর ওর কথা কি উত্তর দেবো? ওর যদি ক্ষমতা থাকে চলে যাক না, কোর্টে যাক না, ইলেকশন কমিশনে যাক না, এই কথার উত্তর ওকে আমি দেবো না। এই বিষয়ে আপনার কোনো বার্তা আছে? না, মোটেই না। আমি ঠিক জায়গা মতো, ক্ষমতা থাকলে কোর্টে যাক না। জাল জুচ্ছুরি করে নোংরামি করা, মানে এই জিনিস এভাবে এই সমস্ত করে কিছু লাভ হবে না। আপনি মানহানি মামলা করবেন এর বিরুদ্ধে? নিশ্চিতভাবে সময় হলে দেখতে পাবেন। শওকত মোল্লার বক্তব্য আপনিও শুনলেন অভিজিৎ বাবু। উনি পরিষ্কার বলছেন যে যদি আপনার এরকম কোনো মানে অভিযোগ থাকে, তার তথ্য থাকে, তাহলে আপনি কোর্টে যান, ইলেকশন কমিশনে যান। আমারও এটাই আপনার কাছে প্রশ্ন, যে আপনার কাছে যখন এই সমস্ত ডিটেলসগুলো আছে, যেগুলো আমাদের দর্শকদের আপনি দেখালেন, আপনি কোর্টে যাচ্ছেন না? আমি কি ওনার বুদ্ধিতে চলবো নাকি? আমি কি করবো না করবো? আমি তো বলে দিচ্ছি, উনি হচ্ছেন অশিক্ষিত, উচ্চ মাধ্যমিক পাশ করেনি,
উনি গ্র্যাজুয়েট তো দূরের কথা, দুটো জাল সার্টিফিকেট উনি কিনে নিয়ে এসে উনি এখানটায় নমিনেশন করেছেন। আমার এই রেকর্ডিং তো হচ্ছে, তো আপনি বলুন না ওকে আমার এগেনস্টে ফাইল করতে। দম যদি না বার করে দিত আমার নাম অভিনয়। ও তো মস্তান বাহিনী নিয়ে লোকের দম বার করে, এবং এত কিছু করার পরেও পুলিশ মহলকে মোটিভেট করে ওর নামে কোনো কেস করতে দেয় না। কেন গিয়ে খোঁজ নিন না, দক্ষিণ চব্বিশ পরগনায় খোঁজ নিন কি করছে, কি সন্ত্রাসের একটা তা ওকে তো ওর সোর্টকে আমরা পেন দিয়ে খতম করব, এবং সেটা মিলিয়ে নেবেন আপনি কি করব না করব। তো আরো কিছু তথ্য কি আপনার কাছে আছে? অবশ্যই রয়েছে, দেখাতে চাইবেন? এবং আমার পরের যেটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে রাষ্ট্রপতির তরফ থেকে, রাষ্ট্রপতি ভবনের থেকে যে চিঠিটা বা নোটিশটা বা যে অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছে, যে নির্দেশিকা রয়েছে, তাতে করে পুরোপুরি একদম নবান্নকেই, মানে চিফ সেক্রেটারিকেই উদ্দেশ্য করে বলা হয়েছে, এবং তার সঙ্গে আরো অনেককে সেখানে সিসি করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে নবান্ন কি এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নিয়েছে? আপনার কাছে এরকম কোনো খবর? না, আমার কাছে তো নির্দেশ দেওয়া আছে যে আমার কাছে যেন ইমিডিয়েট কি অ্যাকশন নেওয়া হচ্ছে তার আপডেট দেওয়ার জন্য, দেয়নি। একই সঙ্গে তো সিসি সমস্ত ডিপার্টমেন্টকে করা হয়েছে, সেসব জায়গা থেকে নিশ্চিত তদন্ত শুরু হবে, জেনে যাবো কিছুদিনের মধ্যেই। যে কেউ আরটিআই করলেও জানতে পারে, আমি একটা আরটিআই করে দেবো নবান্নে, তাহলে তো উত্তর দিতে বাধ্য 30 দিনের মধ্যে। একদমই। তারপর তো হাইকোর্ট আছেই। বিষয় হচ্ছে এটা আর কিছু নয়, শুধু এই একবারই জালি উচ্চ মাধ্যমিক করেও থামেনি, ওটা অবধি যদি স্টপ থাকতো তবু হতো। মানে আরো কিছু তথ্য আপনার কাছে? হ্যাঁ অবশ্যই। যেরকম এটা হচ্ছে 2021 সালের ওর হচ্ছে এফিডেভিট। আচ্ছা, মানে সম্প্রতি যে বিধানসভা নির্বাচন, হ্যাঁ 2021 সালে, গত যে বিধানসভা নির্বাচন, এই 2021 সালে ও পরিষ্কারভাবে দেখাচ্ছে ও নাকি হচ্ছে আপনার এটা একটু জুম করলে আপনি বুঝতে পারবেন, ও হচ্ছে কি লেখা রয়েছে, ব্যাচেলার নিচের দিকে, হ্যাঁ ব্যাচেলার অফ আর্টস, হ্যাঁ দেখুন ভালো করে, হ্যাঁ, ব্যাচেলার আর্টস জনার্দন রায়নগর রাজস্থান বিদ্যাপীঠ, এটা জেএনআর বলে, জেএনআর বিদ্যাপীঠ বলে এটাকে, জেএনআর রাজস্থান বিদ্যাপীঠ। কত সালে করেছে? 2018 সালে। এবার মজার বিষয়টা দেখুন, সেই সৈয়দ মুজতবা আলীর সে উপন্যাসে আছে না, আসতে কারণ কর্তা ঘোড়ায় হাসবো, এটাও ঠিক সেই রকম ব্যাপার। 2014 সালে উচ্চ মাধ্যমিক পাশ করলো একজন 40-42 বছরের একজন ব্যক্তি। 2016 সালে সে হলো বিধায়ক। 2018 সালে সে দেখাচ্ছে সে জেএনআর বিদ্যাপীঠ থেকে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে রাজস্থান থেকে। তাহলে ক্যানিং থেকে রাজস্থানের দূরত্ব কত? তাহলে সে তাহলে কি এমএলএ হিসাবে সে তাহলে এখানটা অধিবেশনে হাজির ছিল না? সে ওখানে ক্লাস করতে গিয়েছিল, ডিস্টেন্সেও তো পড়াশোনা করে। আমি বলছি আপনাকে, ওকে। এবার আপনি যে কয়েস বলেছিলেন, দেখুন আমি 3 মাস ধরে ইনভেস্টিগেশন করে তবে এই জিনিসগুলোকে বার করেছি। আপনি যেটা বলেন যে ডিস্টেন্সেও করতে পারে কিনা, The Rajasthan High Court declared that degrees awarded by 2 universities, Institute of Advanced Study in Education and Janardhan Rai Nagar Rajasthan Vidyapith, through distance learning without approval from the UGC as invalid.